আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। দেন ভাবলাম সকাল থেকে সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে সকালে নাস্তা করার মতো তেমন কিছু ছিল না, আর নাস্তা বানাতেও মন চাচ্ছিল না, তাই হাজবেন্ড বলেছে বাইরে থেকে খাবারটা কিনে এনে দেবে, পরোটা আর ডিম ভাজি দিয়ে যেন আমি খেয়ে নেই। তো আমার হাজবেন্ড তো অলরেডি বাইরে চলে গিয়েছে, মানে একবারে রেডি হয়ে বের হয়েছে, সে কাজে চলে যাবে আমাকে নাস্তা দিয়ে। তো আমি একটু এই তো বারান্দার গাছের ফটোশ্যুট নিচ্ছিলাম আর ভাবছিলাম যে সে আসবে, দেন তারপর নাস্তা করব। এই টাইমটা তো আমি জানতাম না আমার সঙ্গে কিছুক্ষণ পরে কি ঘটতে চলেছে। আল্লাহ যে কখন কিভাবে কাকে বিপদে ফেলবে বা বিপদ চলে আসবে একমাত্র আল্লাহই ভালো জানেন। আজকে যখন আমি ব্লগটা শুরু করছি তখন কিন্তু আমার বেশ প্ল্যানিং ছিল মার্কেট যাব, শপিং করব, দেন বাইরে খাওয়া দাওয়া করবো, আজকে আমার হাজব্যান্ডকে ট্রিট দিব, বেশ ভালো একটা দিন যাবে আমার। বাট কথায় আছে না, কপালে না থাকলে কি আর সুখ ভোগ করা যায়, ব্যাপারটা এরকমই। হঠাৎ করে এইরকম একটা বাজে সিচুয়েশনে পড়বো সেটা বুঝতেই পারিনি। দেখো ফুল গাছের সঙ্গে আমার মিষ্টি ফুলটাও কিন্তু দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরেনিয়াজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আমি কিন্তু একদমই ভালো নেই আজকে। সকালে একটা দুর্ঘটনা ঘটিয়েছি। সেটা হচ্ছে এই যে দেখো, এখানে হচ্ছে 12টা ডিম ছিল, মানে সকালবেলা আমার হাজবেন্ড এনে দিয়ে গেছে। আর এই তো আমার জন্য নাস্তা নিয়ে আসছে, পরোটা আর ভাজি। কারণ আজকে যেহেতু নাস্তা করার মতো বাসায় কিছু ছিল না, আর নাস্তা বানাতেও মন চাচ্ছিল না, সব কিছু মিলিয়ে তো বললো ঠিক আছে আমি তোমাকে দিয়ে যাচ্ছি। আর ডিমও ছিল না বাসায়, তো ডিম দিয়ে গেল আর বাচ্চার জন্য খাবার। তো আমার হাতে দিয়েছে, আমি কয়েকটা সেকেন্ড ধরেও রেখেছি। হঠাৎ করে আমি জানি না, মানে মেইন সমস্যাটা হচ্ছে এই যে এই জায়গায়, এটা না মানে গিট্টি দিয়ে দেয়নি, এটা পিছলাই যাইতেছিল। এইটাকে ঠিক করতে যে আমার ডিমের প্যাকেটে পড়ে একদম ভেঙে টেঙে শেষ। মাত্র 3টা ডিম ভালো আছে এখানে, মানে 3টার মধ্যে হচ্ছে এই যে একটা ডিম একটু মানে এই দেখো একটু ফেটেও গিয়েছে, এই যে এই ডিমটা। তার মানে 3টা ডিম ভালো আছে। আর এই যে 9টা ডিম দেখো, এখানে 9টা ডিম, মানে কি একটা অবস্থা, একদম শেষ। এই কাগজের মধ্যে পড়ছে, মানে কপাল ভালো ডিমগুলো ফ্রেশ ছিল। কিন্তু কথা হচ্ছে যত ফ্রেশই থাকুক, কিনে এনে তো এখনও ধোয়া হয়নি ডিমগুলা। আর যেহেতু এগুলো একদম লেগে গিয়েছিল, তো আমি আসলে না বুঝতে পারছি না ডিমগুলো কি খাওয়া ঠিক হবে নাকি খেতে পারবো না। যাই হোক, তোমরা একটু জানিও আমাকে কি করবে ডিমগুলা। আপাতত আমি ফ্রিজে রেখে দিচ্ছি, মানে বুঝতে পারছি না কি করা উচিত আমার। মনটাই খারাপ হয়ে গেছে, আমি যে সকালে নাস্তা করব সেই নাস্তা করার ইচ্ছাটাই শেষ হয়ে গেল। একদমই ভালো লাগছে না, মানে এইরকম দুর্ঘটনা আমার হাত থেকে কখনোই হয়নি। জানি না কিভাবে হলো। এগুলো মনে হয় আমাদের রিজিকে ছিল না, এটাই হচ্ছে কথা। যে এখন মানে কি বলবো, এগুলো আসলেই আমার রিজিকে ছিল না। যদি থাকতো তাহলে এরকম হওয়ার কোনো কথাই আসে না। যাই হোক, কিছু করার নেই, দুর্ঘটনা এটা একটা। তো এই তো আজকে ব্লগটা তো এখান থেকে শুরু করলাম মন খারাপ দিয়ে, দেখা যাক সারাদিন কেমন যায়। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো যেসব আপুর এবং ভাইয়ারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো, প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যারা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছো, চাইলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। ওকে, তাহলে তোমরা এনজয় করতে থাকো। তো এই তো আমি কিন্তু নাস্তা নিয়ে বসে পড়েছি, আমার বেবিটা রেখে দিয়েছি, ওই জন্য একটা পরোটা রেখে দিয়েছি। আর আমি তো আর ডিম ভাজিনি, মানে মনটাই খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি শুধু ভাবতেছিলাম এতগুলা ডিম ফেলে দিতেও মন চাচ্ছিল না, এগুলা দিয়ে কি করা যায়। খুব ছেঁকে টেকে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছি। হয়তো হয়তো আমার হেল্পিং হ্যান্ডকে সব কিছু বলবো, সে যদি সব কিছু শুনিয়ে নিতে চায় তাহলে তাকেই দিয়ে দিব। আমি 1 মিনিট আগেও জানতাম না আমার সঙ্গে কি হতে চলেছে। এদিকে বেবিকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা তো খাইয়ে দিয়েছি, মানে আমিও কিন্তু খেয়ে নিয়েছি। হঠাৎ করে আমি যখন আমার চুলটা বাঁধতেছিলাম, আমার হচ্ছে ডান পাশের ঘাড়ের রগটা একটু টান লেগে যায়, মানে খুব ভালোই টান লাগে হুট করেই। দেন আচমকাই একটা ঝাঁকি লাগলো মাথার মধ্যে। তো আমি আর আসলে এই বিষয়টা এত সিরিয়াস নিইনি, আমার কিন্তু ঘাড়টা প্রচুর ব্যথা করছিল, মানে সাথে সাথেই। আমি ভেবেছিলাম যে এরকম পায়ের রগটগ টান লাগে বা ঘুম কম হলে, আমার কিন্তু ঘুম প্রচুর কম হয়, এটা কেন হয় আমি নিজেও জানি না, ঘুমাতেই পারি না আমি। এই প্রবলেমটা আমার বেবি হওয়ার পর থেকেই শুরু হয়েছে, ঘুমের সমস্যাটা। বেবির জন্য রাত জাগতে জাগতে ঘুমের একটা মানে অনিয়ম যে চলে আসছে, এখন চাইলেও আর সম্ভব হয় না। তো যাই হোক, আমার সেই ঘাড়ে ব্যথা নিয়ে কিন্তু আমার বেবিকে একটু মানে একটা বানানা খাইয়ে দিয়েছি। আর এদিকে আমি ঘরের কাজগুলো করতেছিলাম, বাট আমার কিন্তু অনেক অসুবিধা হচ্ছিল ঘাড়টা মুভ করতে। তো আমি ভেবেছিলাম আচমকাই যখন লেগেছে হুট করে মানে ঠিক হয়ে যাবে হয়তো আস্তে আস্তে। এই ভেবেই এই মনোবল নিয়ে এই কাজটা কিন্তু শুরু করেছিলাম। মনটা তো এমনি সকাল থেকে খারাপ ছিল, ডিমগুলো ভেঙে ফেলেছি সেটার জন্য। দেন হচ্ছে আমার ঘাড়টাও প্রচুর ব্যথা হয়ে গেল, মানে সাডেনলি শুরু হয়েছে, কি করবো আসলে বুঝতে পারছিলাম না।
তো এদিকে একটু বাইরে যাওয়ার কথাও ছিল। তো সেটা নিয়ে ভাবছিলাম আসলে যাওয়া হবে কিনা। ভাবতে, ভাবতে আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। আমার কিন্তু একটু অসুবিধাই হচ্ছিল। মানে গাঁটটা মুভ করতে পারছিলাম না। তাই এই তো পাশে দেখো রেখে ক্লিন করে রেখে দিয়েছি। দেন এইভাবে না হচ্ছিল না। তাই আমি আবার সবকিছু মানে ফুল-টুলগুলা দেন হচ্ছে গ্লাস-ট্লাসগুলা সাইডে সরিয়ে নিয়েছি। তো ওর সাইডে সরিয়ে নিয়ে আমার এই কাজটা করতে আমার অনেক সময় লেগে গিয়েছিল। তখনই না আমি বুঝতে পারছিলাম আমার ঘাড়টা মানে ব্যথা করতেছে, আমার মুভ করতে অসুবিধা হচ্ছে। দেন আমার হাসব্যান্ডকে ফোন দিয়ে বললাম, তো ও বলল, "অনেক সময় তো এরকম হয় যেহেতু ঘুম-টুম কম হচ্ছে তোমার বা পানি-টানি একটু বেশি খেয়েও ঠিক হয়ে যাবে। টান লাগছে তো তাই ব্যথা করতেছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে।" তো আমিও এই আশ্বাসে ছিলাম হয়তোবা ঠিক হয়ে যাবে, আচমকা লেগেছে তাই। কিন্তু মানে সময় যাচ্ছিল আর আমার ব্যথাটা বাড়ছিল, এত বেশি বাড়ছিল আমি আসলে সহ্য করতে পারছিলাম না। তো আমার ডাইনিংটা গুছানোর পর থেকে কিন্তু আমি আর ঘরের কাজ তেমন করতে পারিনি। মানে করতে পারিনি বলতে হচ্ছে একদমই টোটালি মুভ করতে পারছিলাম না। আজকে কিন্তু আমার বেবিকেও আমি গোসল করে দিতে পারিনি। আমি জাস্ট শুধু দাঁড়িয়েছিলাম, ও একা একাই গোসল করেছে। এই জিনিসটা যে কতটা কষ্ট হচ্ছিল আমার, যেহেতু আমি একাই আছি বাসায় কেউ নেই, মানে এরকম একটা সিচুয়েশন হয়েছিল। আমি গাঁটটা ডানে বামে উপর নিচ মানে কোনো দিকেই মুভ করতে পারতেছিলাম না, একদম স্ট্যাচুর মতো হয়ে গিয়েছিলাম। মানে এতটা অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছিল আমি জোরে নিঃশ্বাস নিলেও ব্যথা পাচ্ছি। হয়তো যেকোনো মুহূর্তে আমার রগটা ছিঁড়ে যাবে, ঘাড়টা আলাদা হয়ে যাবে, এরকম হচ্ছিল। এটা কোনোদিনও কিন্তু আমার হয়নি বা এরকম মানে একটা সিচুয়েশনে পড়বো এটা কখনো কল্পনাও করিনি। এদিকে দুপুরের কাজ, ঘর গোছানো, রান্নাবান্না, বাচ্চাকে মানে সময় দেওয়া সবকিছু মিলিয়ে কোনো কিছু পারতেছিলাম না। আমি তো উঠে দাঁড়াতেও পারছিলাম না, এরকম একটা সিচুয়েশন হয়েছিল। মানে আমি ঘাড়টা মানে বুঝতে পারতেছিলাম না আসলে কিভাবে কি সম্ভব। আসলে আমাদের যখন যেই সমস্যাটা শুরু হয় ওইটাই কিন্তু সবথেকে বেশি মানে আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়। মানে আমরা যে একদিনে কতবার ঘাড় নাড়ি, কতবার ঘাড় নেড়ে কথা বলি, এই ব্যথাটা না হলে না আমি বুঝতেই পারতেছিলাম না যে এটা যে কত বড় একটা সমস্যা লাগতেছিল। আমার মনে হচ্ছিল এর থেকে তো জ্বর হলেও ভালো, মানে মুভ করা যায় বা শরীর খারাপ হলেও ভাল লাগে বা মাথা ব্যথা হলেও ভালো লাগে। আসলে যখন যেই প্রবলেমটা দেখা দেয় ওটাই অনেক বেশি বড় হয়ে যায় আমাদের জন্য। তো আমার ঘাড়ের প্রবলেমটা হওয়ার পরে আমার এরকম মনে হচ্ছিল। এর মধ্যে কিন্তু কারেন্টটাও চলে গিয়েছে। আমার আর কোনো ফুটেজ নেওয়াও পসিবল হয়নি এই ব্যথার জন্য। দুপুরে রান্নাও করতে পারিনি, এরকম একটা অবস্থা গিয়েছে। তো এদিকে মানে বসে, বসে আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছিল। তো আমার বেবিটাকে মন ভালো করার জন্য ওকে একটু ড্রয়িং খাতা দিয়েছি যে, "তুমি কাজ করো।" গোসল করে কিন্তু আমার বেবিটা একা একাই আসছে। ওকে ড্রেস পরাতে আমার ১০ টা মিনিট লেগেছিল। বুঝো আমার কি অবস্থা যাচ্ছিল আজকে। এদিকে আমার হাসব্যান্ডকে বারবার ফোন দিয়ে প্রেশার দিতেও ভালো লাগছিল না। বেচারা যেহেতু অনেক ব্যস্ত আছে। তো ওকে বলছিলাম যে, "ঠিক আছে, সমস্যা নাই। ব্যথা হচ্ছে বাট ইটস ওকে, আমি মুভ করতে পারতেছি।" কিন্তু আমার যে কি পরিমাণ সমস্যা হচ্ছিল আমি আসলে কাউকে বোঝাতেই পারছিলাম না। আর ওকেও বলতে পারছিলাম না। আমি ওয়াশরুমেও কিন্তু যেতে পারছিলাম না। মানে এতটা করুণ অবস্থা মনে হয় আমার কখনো হয়নি আমার লাইফে। তো আমার বাচ্চাটাকে কি খাওয়াবো এই ভেবে খুব মন খারাপ হচ্ছিল। দুপুরবেলা কোনো রকম একটু ভাত বসিয়েছিলাম। মানে কান্না করতে, করতে মানে চোখ দিয়ে পানি পড়তেছিল। মনে হচ্ছিল আমার রগটা যেকোনো মুহূর্তে হয়তোবা ছিঁড়ে যাবে। তো যাই হোক, কষ্ট করে আল্লাহর নাম নিয়ে একটু ভাত রান্না করেছি। বাট তরকারি রান্না করার মতো আর সৌভাগ্য আমার হয়নি। তো বাসি তরকারি ছিল ফ্রিজে, মানে একটু চিংড়ি মাছ ছিল, একটু শিং মাছের তরকারি ছিল, একটু ডাল ছিল। তো ওটা বের করে আমি আমার বাবুকে মানে খাওয়াই দিব প্রিপারেশনে ছিলাম। আর আমার বেডরুমে যেহেতু অনেক মানে রোদ আসে বিকালবেলা, তো দরজার সিটকিনিটাও লাগাতে পারছিলাম না ঘাড়ের জন্য তাকিয়ে। হঠাৎ করে আচমকা লাগাতে যেয়ে হাতটাও কেটে গিয়েছে। মানে এত রক্ত বের হচ্ছিল কি বলবো আর। মানে আমার গতকালকে দিনটা যে কিভাবে গিয়েছে আমি তোমাদের আসলে বুঝাতে পারবো না। তো ঘাড় যখন মুভ করতে পারতেছিলাম না, হাতটাও কেটে গিয়েছে। খুব কষ্ট করে ফার্স্ট এডের বক্স থেকে একটুখানি আমি হচ্ছে এই তো লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে। এদিকে বাবুকেও খাওয়াতে পারছিলাম না, আসলে এক নখ ছাড়া কিছুই হচ্ছিল না। ভাতই তুলতে পারতেছিলাম না, তার উপর তো নিজে মুভ করতে পারতেছি না। এইরকম সিচুয়েশনে আসলে কখনোই আল্লাহ আমাকে ফেলেনি। হঠাৎ করে আমি জানি না এটা কোন পরীক্ষা ছিল। আর ভিডিও করা তো দূরে থাক, বুঝতেই পারতেছো আমার সিচুয়েশনটা কেমন গিয়েছিল। তো যাই হোক, একটু একটু ফুটেজ নিয়ে রাখছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসলে এর থেকে বেশি নেওয়া আমার পসিবল হয়নি। দেন গত ২৪ ঘন্টা আমার যে অবস্থা গেছে ভিডিও নেওয়া তো পসিবল না। আমার ভাই আসছিল, ও এসে আমাকে শোয়াই দিছে, উঠাই দিছে। মানে আমি টোটালি মুভ করতে পারতেছিলাম না। দেন ডক্টর থেকে ওষুধ আনা হয়েছে। আমি ইউটিউব দেখে কিছু ব্যায়ামও করছিলাম। মানে আমি তো মুভই করতে পারতেছি না, সেখানে কিভাবে ব্যায়াম করব। তারপরও চেষ্টা করেছি নিজে, নিজে। দেন হচ্ছে আইস প্যাক দেওয়া, তারপরে হচ্ছে গরম তেল মানে ম্যাসাজ করা আমার হাসব্যান্ড এসে করে দিয়েছিল। মানে সবকিছু মিলিয়ে না আমি আসলে কি যে একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি আসলে সেটা না বললেই নয়। তো এই ভিডিওগুলো এরপর থেকে আর করা আমার পসিবল হয়নি। দেন হচ্ছে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা এখন শেয়ার করব সেটা হচ্ছে প্রায় ৩০ ঘন্টা পরের, মানে একদিন প্লাস পার হয়ে গিয়েছিল আমার। পরের দিন রাতের বেলা মানে হালকা আমি শুধু বাম দিকে একটু মুভ করতে পারছিলাম, তাও ধরো সর্বোচ্চ ১.৫ ইঞ্চির মতো, ১ থেকে ১.৫ ইঞ্চি মানে মুভ করতে পারছিলাম বাম দিকে, আর কোনো দিকেই পারছিলাম না।
তো আমার হাজবেন্ড লিচু নিয়ে আসছিল, বাজার করে নিয়ে আসছিল, তো বলতেছিল দাও আমি রেখে দিই। তো আমি বললাম না ঠিক আছে, আমি তো একটু বাম দিকে মুখ করতে পারতেছি, আর যদি আমি নড়াচড়াই না করি তাহলে আমি বুঝবোই কি করে যে আমার ঘাটটা ঠিক হচ্ছে কিনা। আমাকেই দাও, আমি কাজগুলো করি, তাহলে আমি বুঝতে পারবো আসলে আমার মানে কোন দিকে মুভ করলে বেশি প্রবলেম হচ্ছে, বা একটু ইজি তো হবে কাজ করলে। তো আমার কষ্ট হচ্ছিল খুব, তবুও আমি তো কাজগুলো করে নিচ্ছিলাম। তো এই তো সবকিছু কিন্তু ডাইনিংয়েই রেখে দিয়েছিলাম। আমার হাজবেন্ড পরে এগুলা ফ্রিজের মধ্যে তুলেছিল, আমার আসলে সম্ভব হয়নি এগুলা উঠানো। আর এই কাঁচা মরিচগুলা কিন্তু 2 দিন আগের ছিল, মানে আমি বোটা ফেলবো বললাম না, যে আমার কোনো পসিবলই হয়নি এগুলো ফেলার। তো এগুলোও কিন্তু আমার টেবিলেই ছিল, আর এই তো আমার বাজার টাজারও ছিল, আমার হাজবেন্ড যেগুলো নিয়ে আসছিল। আমার তালের শ্বাস খেতে ভীষণ ভালো লাগে, তাই তালের শ্বাসও নিয়ে আসছিল আমার জন্য। তো এই তো আজকে তোমরা দেখেছো আমার সারাদিনে কি করেছি। আসলে আজকে আমার দিনটা এত বেশি খারাপ গেছে, মানে বলে বোঝানোর মতো না। আর সকাল থেকে একটার পর একটা বিপদ যাচ্ছে, তারপরে তো দেখলে আমার বেবিকে ভাতও খাওয়াতে পারছিলাম না, হাতটা কেটে এত খারাপ অবস্থা হয়েছে। মানে ওগুলো তো গতকালকে ফুটেছিল, তার মধ্যে আর কোনো ভিডিও করা সম্ভব হয়নি। আজকে মোটামুটি একটা মানে মুখ করতে পারতেছি, ডানে বামে উপর নিচ মানে করতে পারতেছি আলহামদুলিল্লাহ। গত 2 দিন আমার যে কি অবস্থা গিয়েছে, মানে কি বলবো, পুরো স্টার্চ হয়ে গেছিলাম আসলে। মানে বিপদ তো আসলে বলে কয়ে আসে না। তো দেখা যায় সকালে উঠে কিন্তু অনেকগুলো প্ল্যানিং ছিল, ঘুরতে যাব, শপিং করব, বা কি কি করব। আসলে যে কথা আছে না, রিজিকে না থাকলে যেমন খাওয়া যায় না, তো কপালে না থাকলে আসলে কোনো কিছু হয় না। যাই হোক, তবু শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ আছি, ভালো আছি। তো নর্মালি ওষুধ খেয়েছি ডক্টরের পরামর্শ নিয়ে, তারপরেও হয়তো ব্যথাটা কমেছে। মানে আমি না বুঝতেই পারিনি আমার সঙ্গে এরকম হঠাৎ করে হয়ে যাবে। আমি চুল বাঁধতেছিলাম, নর্মালি আমরা চুল বাঁধলে এরকম করে মাথা ঠিক করে চুলটা ধরি না, তো ওইভাবেই শুরু করলাম। হঠাৎ করে মনে হলো কি আমার এখানে মানে ঘাড়ের রগের মধ্যে মট করে উঠলো। তো তারপরে হচ্ছে আমি তাড়াতাড়ি চুলটা মানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ঘাটটা হচ্ছে মুভ করার চেষ্টা করলাম, কিন্তু মুভ হচ্ছিলই না আমার ঘাড়। তো একটু পরে মানে 2-1 মিনিট পরে নর্মাল হলো, চুলটা বাঁধলাম, বাট ব্যথা কিন্তু ছিল, স্টিল নাও ব্যথা ছিল। তো ওটা নিয়ে আমি টুকটাক কাজ করেছি, মানে ডাইনিং টেবিলটা গুছিয়েছি, বেডরুম, তারপর হচ্ছে আমার পাশের রুমটা গুছিয়েছি। তো সবকিছু গুছানোর পরে হচ্ছে বেবিকে গোসল করাইছি। তো তখন না অনেক বেশি ব্যথা লাগতেছিল, বেবিকে যখন গোসল করাই আমি নিচু হতে পারছিলাম না, খুব পেন হচ্ছিল। দেন ওকে গোসল করিয়ে কোনো রকম নিয়ে আসছি খাটে, তারপর থেকে না আমি একদম পুরো স্ট্যাচু হয়ে গেছি। মানে মনে হচ্ছিল কি আমি যদি একটু মুভ করি আমার রক্তটা ছিঁড়ে যাবে। তো যাই হোক, এরকম লাগতেছিল আমার যে আমার রক্তটা ছিঁড়ে যাবে, আমি একদম পুরো স্ট্যাচু হয়ে গিয়েছি। আর চোখ দাম মানে পানি পড়তেছিল, নন স্টপ চোখ দিয়ে পানি পড়তেছিল, মানে আমি যে নড়তে পারতেছি না এটার জন্য ভয় পেয়ে কান্না করতেছিলাম, বিষয়টা এরকম না। মানে আমি টোটালি আছে না যে একদম জাস্ট এরকমও করতে পারতেছিলাম না, মানে এতটুকু মুভ করতে পারতেছিলাম না, তাহলে আমার চোখে পানি চলে আসতেছিল। আর এতটা মনে হচ্ছিল কি মানে আমার ঘাড়ে ধরো আমার ওয়েটের থেকে 10 গুণ বেশি কিছু একটা রেখে দিয়েছে, যে জন্য আমি পারতেছি না, মনে হচ্ছে আমার মাথাটা ছিঁড়ে পড়ে যাবে, এরকম একটা মনে হচ্ছিল, ফিল হচ্ছিল। আর তারপর সেকেন্ডলি হচ্ছিল যখন একটু মুভ করতে যাই, মনে হচ্ছিল যে গায়ের রগটা ছিঁড়ে ছিঁড়ে যাবে একদম সাথে সাথে। রাতের বেলা বাইরে খাবারই খেয়েছি, মানে ভাত রান্না করেছিলাম, বাসি তরকারি ছিল, ওটা দিয়ে তো আমার মেয়েকে খাওয়াইছি। তো আর রান্না করার মতো সিচুয়েশন ছিল না, আর ভিডিও বানানো তো প্রশ্নই ওঠে না। আমি গত 2 দিন মোবাইলও ধরতে পারিনি, ভিডিও বানানো তো দূরে থাক। তো আজকেই তো মোটামুটি একটু ভালো লাগলো, তো যেহেতু ভালো লাগতেছিল তো টুকটাক কাজও করেছি। আর মানে এরকম একটা সিচুয়েশন যে আমার যে হেল্পিং হ্যান্ড ছিল আমাকে হেল্প করতো, ওনাকেও রাগ করে না করে দিয়েছি, কারণ ওনার কাজ এত বেশি খারাপ ছিল কি বলবো। ওনাকে আমি রোজার ঈদ থেকে ওয়ার্নিং দিচ্ছিলাম, মানে এক কাপড় 2-3 বার করে ধুইতে হয়, কাপড়ের 12টা বাজিয়ে দিছে। আমার তাওয়ালগুলো আছে, প্রত্যেকটা তাওয়ালে হচ্ছে তোমার সুতা উঠাই ফেলছে, কারণ ব্রাশ দিয়ে ঘষে, উনি কোনো কাপড় হাত দিয়ে ধরে না, ব্রাশ দিয়ে ঘষবে ইচ্ছা মতো, তারপরে পানি দিয়ে খোলা ফেলবে। তো আমার কথা হচ্ছে এগুলো তো আমিই করতে পারি, তাহলে আপনাকে কেন রাখছি, মানে বিষয়টা এরকম। তো যাই হোক, আমি চাইনি যে ওনাকে না করে দিতে, ওনাকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। একটা থালা বাটি ধুলেও ক্লিন হয় না, আমি তোমাদের অনেক ভিডিওতে দেখাইতাম, মানে দেখাইছি যে একটা চামচ ধুলেও কিন্তু পরিষ্কার হয় না, তেল তেল ভাব হয়ে থাকে। তো অনেকবার বলেছি ওনাকে, দেখায়ও দিচ্ছি যে খালা আমার কাজগুলো এইভাবে এইভাবে করবেন, কিন্তু তারপরেও যেই লাউ সেই কদু। তো ওই দিন হচ্ছে হঠাৎ করে না করে দিছিলাম, রাগ করি না করে দিছিলাম, মর্নিং দিয়েছি অনেকবার। দেখা যায় এক সপ্তাহে ওনারা কিন্তু সপ্তাহে একদিন বন্ধ উনি নেয়, বন্ধ থাকে, তারপরে 1 দিন 2 দিন 3 দিন তো আসবেই না।
তো যদি বলি আজকে না করে কালকে এই কাজটা করে দিয়েন, ওই দিনও আসবে না, মানে কালকে যে করে দিবে তাও আসবে না, মানে ওনার মন মতো। কোনোদিন 11টা বাজে আসবে, কোনোদিন 2টা বাজে আসবে, কোনোদিন 9টা বাজে এসে পড়বে যে আমরা ঘুম থেকে উঠিনি এই টাইমে। তো আমি বলে দিছিলাম যে একটা টাইম ফিক্সড করে আসতে, 11টা থেকে আপনি 12টার মধ্যে আসেন, বা যে কোনো একটা টাইম আমাকে বলে দেন, ওই টাইমের মধ্যে আসলে আমি ওই কাজগুলো গুছিয়ে রাখতে পারি। তো সেটা তো বল মানে সেটা আমি বলছি ওই পর্যন্তই, কিন্তু তার মাথার মধ্যে যায় না। বললেই বলে যে আমার অন্য জায়গায় কাজ থাকে, তো শিডিউল মেনটেন করাটা কিন্তু অনেক, কোনোদিন 9টা বাজে, কোনোদিন 2টা বাজে। তো যেদিন দেখা যায় দেরি করে আসে ওই দিন আমার মনে হয় হয়তো বাসকে আসবে না, আমি মোটামুটি সব কাজ গুছাই ফেলি, কারণ 2টার সময় গোসল টোসল করবো, ওই টাইমে আসে, কাজ থাকে না, চলে যায়। তো মানে আমি ওনাকে বলছি আপনি 11টা থেকে হয় 1টার মধ্যে আসেন, বা 12টা থেকে 1টার মধ্যে আসেন, বা 10টা থেকে 11টার মধ্যে, মানে আমাকে বলে দেন যে আমি এই টাইমটাতে আসবো, তো আমি ওইরকম ভাবে আমার কাজগুলো গুছিয়ে রাখবো। তো মানে টাইমিং মেনটেনটা একদমই করে না, সব মিলে আসলে তারপর ওনাকে না করে দিছি। তবে এই লাস্ট 2 দিন যেটা বললাম, আমি তো মানে নিজেই মুভ অন করতে পারতেছি না, সেখানে কাউকে আনা, ফোন দেওয়া, তো একদমই এগুলো হচ্ছিল না। তো যাই হোক, আজকে মোটামুটি ভালো লাগছে, নিজের কাজগুলো নিজেই করেছি সব। তো কালকে একজনের সঙ্গে কথা বলছি, উনি আসবে। দেন হচ্ছে মানে সবচেয়ে বড় কথা কি, ওনাদের ডিমান্ড এত বেশি থাকে, ওনাদের ডিমান্ড পূরণ করতে করতে আপনি ফকির হয়ে যাবেন, কিন্তু তারপরে ওনাদের মন ভরবে না। আমি হচ্ছে মানে আমার যে লাস্ট না করে দিলাম এই খালাটাকে, ওনাকে আমি না করতে চাইনি, কারণ হচ্ছে ওনার হাজবেন্ড নাই, ওনার একটা মেয়ে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে, আমি যতটুকু পারছি মানে হেল্প করছি, বা উনি যতদিন ছিল আমি হেল্প করতাম, কারণ কিন্তু আমি একা, আমার হাজবেন্ড, সো আমার খাবার দাবার ম্যাক্সিমামই রয়ে যেত, তো ওইগুলো তো সব ওনাকে দিয়ে দিতাম, বা এমনি তো টাকা বলো কাপড় বলো আমি যতটুকু পারছি আমার জায়গা থেকে। তো এই জিনিসটা না আমি দেখছি খেয়াল করে, ওরা দিলে না ভাবে কি এগুলো ওরা ওদের মানে মানে যত বেশি দেই ওরা মনে হয় এটা ওদের অধিকার, আরো দিতে হবে। আমি জানি না সবার বাসায় একই রকম হয় কি কিনা, বাট আমার বাসায় এগুলো আমি অনেক দেখছি। বা প্রথম থেকে যদি একটু হার্ডলি কথা বলো বা হার্ডলি থাকো তাহলে ওইভাবেই কিন্তু হয়, কিন্তু এই জিনিসটা আমি একদমই পারি না। আমার হাজবেন্ড মাঝে মাঝে অনেক রাগ করে যে তুমি বেশি বেশি করো, এটার জন্য তোমার সঙ্গে হয়তো বা সুযোগ পায়। এরকম হয়েছে, আমার এক কাপড় আজকে ধুয়ে দিয়ে দিয়েছে, খালা দেখেন এটার সাথে তো দাগই উঠে নাই। আচ্ছা দেন ধুয়ে দেয়, আমি তো ধুমু, সমস্যা কি দাগ থাকলে, মানে ওনার হচ্ছে বিষয়গুলো এরকম, মানে ওনার অনুতপ্ত হয় না। বা একটা বিষয় আছে না, কাপড় দিলাম আমি, আমার এইরকম হয় মাঝে মধ্যে, আমার বাচ্চার কাপড়, ছোট মানুষ না, ও খাবার দাবার খায়, দাগ লেগে যায়, উনি ওইভাবেই খলে জাস্ট চিপে ধুয়ে দেয়, ওই দাগটা দাগের মধ্যে থাকে, আবার পরের দিন ওই কাপড়টা ধুতে হয়। তো যাই হোক, সবকিছু মিলাইয়া হচ্ছে না করে দেওয়া। আর তার মধ্যে হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়লাম, এখন হয়তো বা নতুন কাউকে রাখবো। তো ওই তো অনেক কথা শেয়ার করলাম, তোমরা দোয়া করো আমার জন্য। আর যে বা যারাই মতো আমার ভিডিওটা দেখতেছো বা দেখা শুরু করছো, তো একটা লাইক করে দিও, সুন্দর করে একটা কমেন্ট করে দিও। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করতেছো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও। তো এই তো আজকে আর কথা বাড়াবো না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, আর আমার জন্য বেশি বেশি দোয়া করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো এই তো, আল্লাহ হাফিজ সবাইকে।